প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল ইনস্টিটিউট অফ স্কুল ম্যাথমেটিক্স। আজকে দশম শ্রেণীর অষ্টম অধ্যায় লম্ববৃত্তাকার চোঙ সম্পর্কে আমরা আলোচনা করব এবং এই অধ্যায়টিকে আমরা কয়েকটি অংশ ভেঙে ধারাবাহিকভাবে 5-6টি ভিডিওর মধ্যে কমপ্লিট করব। আজকে শুধুমাত্র লম্ববৃত্তাকার চোঙ সম্পর্কে ধারণা নেব এবং তোমাদের মধ্যে একটা জিনিস আমি লক্ষ্য করি যে তোমরা যখন আমি কোর্সে দেখে এক্সারসাইজ গুলো সলভ করি ওই ভিডিওগুলোকে খুব বেশি দেখছো, কিন্তু যেখানে আমি ইন্ট্রোডাকশন দিচ্ছি ওইগুলোকে একদমই দেখছো না। এর ফলে তোমাদের যেটা হচ্ছে, তোমরা হয়তো ইনস্ট্যান্ট সলিউশনটা পেয়ে যাচ্ছ, কিন্তু ওই চ্যাপ্টার সম্পর্কে, ওই বিষয় সম্পর্কে সঠিক ধারণাটা তোমাদের মধ্যে থাকছে না এবং কোনো কোনো ক্ষেত্রে তোমরা এমন এমন কিছু প্রশ্ন করছো যেগুলো বোঝা যাচ্ছে যে তোমরা ওই ধারণার ক্লাসটি দেখোনি বলে, ইন্ট্রোডাকশনটি দেখোনি বলেই এই সমস্যাগুলো হচ্ছে। তাই তোমরা, আমি বলবো যে সলিউশন গুলো নিজে চেষ্টা করো। আমার ওই সলিউশনের ভিডিওগুলো না দেখলেও চলবে, কিন্তু যেটা দেখতে হবে সেটা হচ্ছে ইন্ট্রোডাকশন ক্লাস। আমার এই ভিডিও বানানোর একমাত্র উদ্দেশ্যই হচ্ছে এটা, যে বিষয়গুলো সম্পর্কে তোমাদের সিলেবাসে আছে এগুলো সম্পর্কে যেন সঠিক ধারণা তোমাদের কাছে পৌঁছায়। মূলত সেই উদ্দেশ্য থেকে আমি ভিডিওগুলো বানাচ্ছি। তো প্রবলেম সলভিং এর থেকেও বেশি যেটা জরুরি যে তোমরা এই চ্যাপ্টার ইন্ট্রোডাকশন গুলো দেখো। তো চলো আর কথা বাড়াবো না, চ্যাপ্টারটা শুরু করা যাক। আমরা প্রত্যেকেই ঘনবস্তু নামে শব্দটার সঙ্গে খুব ছোটবেলা থেকেই পরিচিত। আমরা বেশ কিছু অঙ্ক এর আগেও করেছি, ক্লাস 9-এ করেছো, এবং দশম শ্রেণীতেও আয়তঘনক নামে একটি অধ্যায় করেছো, যেখানে আমরা এক ধরনের বিশেষ আকারের ঘনবস্তুকে নিয়ে আলোচনা করেছিলাম। তো আজকের ক্লাসটি আমাদের লম্ববৃত্তাকার চোঙ। তো ঘনবস্তু এমন একটা জিনিস, এটা ডিপেন্ড করে মেনলি আকারের উপর, এর শেপটার উপর। তো এই আকার জিনিসকে বলে বোঝানোর থেকে আমার মনে হয় সব থেকে ভালোভাবে বোঝানো সম্ভব যদি কেউ নিজের চোখে দেখে। আমাদের যেভাবে আমরা ইনফরমেশন গ্যাদার করি তার মধ্যে চোখের মাধ্যমে সবচেয়ে বেশি ইনফরমেশন গ্যাদার করি। তো আমি তোমাদেরকে বলে যতই তার ডেসক্রিপশন দিই, যতই বোঝানোর চেষ্টা করি, সব থেকে ভালো যদি তোমরা একটা লম্ববৃত্তাকার চোঙ কি জিনিস দেখে নাও তোমরা, বা কিছু জিনিস দেখে নাও, তোমরা তার সাদৃশ্য বৈসাদৃশ্য থেকে বুঝে যাবে যে লম্ববৃত্তাকার চোঙ আসলে কিরকম আকার। তো তোমাদের জন্য একটা খুব পরিচিত জিনিস নিয়ে এসেছি। তোমরা এটা দেখলে বুঝতে পারবে যে এটা একটা আকারের জিনিস, যেটা মেনলি আমরা ইউজ করি পেনদানি হিসাবে। ঠিক আছে, তো এই পেনদানির আকারটা বিভিন্ন আকারের পেনদানি হয়, কিন্তু আমি যেটা নিয়ে এসেছি এই পেনদানিটা, লক্ষ্য করো এটা হচ্ছে একটা বিশেষ আকারের ঘনবস্তু, যার চারপাশটা এরকম বক্রতল আছে, আর দেখো এদিকটা একটা সমতল আছে, এদিকটা একটা সমতল আছে, এইরকম আকারের একটা বস্তু। এই ধরনের বস্তুকে আমরা বলি লম্ববৃত্তাকার চোঙ। আচ্ছা, এইরকম আকারের আরো কি কি বস্তু থাকতে পারে? যেমন তোমরা মনে করো, তোমরা যদি তোমাদের বাড়িতে জলের পাইপ দেখো, জলের পাইপটা দেখবে এইরকম আকারের হয়। আচ্ছা, এরকম আর কি হতে পারে? তোমরা বাড়িতে টিউবলাইট দেখে থাকতে পারো, দেখো টিউবলাইটের আকারটা লম্ববৃত্তাকার চোঙের মতো হয়। তোমরা আরো দেখে থাকবে, যদি তোমরা দেখে থাকো গ্যাসের সিলিন্ডার, তোমাদের বাড়িতে যে গ্যাসের সিলিন্ডার আছে, যদি সিলিন্ডারের উপরের অংশটুকু বাদ দিয়ে দেওয়া হয়, মানে ওভারঅল শেপটা এরকমই থাকে, একটা বৃত্তাকার তল, নিচে একটা সমতল, উপরে একটা সমতল, এরকম। তো আমরা আরো বেশ কিছু উদাহরণ ভাবতে পারি। যেমন তোমরা মনে করো পাখার যদি স্ট্যান্ড ফ্যান থাকে, স্ট্যান্ড ফ্যানের যে স্ট্যান্ডটা সেটা একটা দেখবে এরকম, বা ওই পাইপের মতো, দড়ির মতো, তারের মতো, এই ধরনের জিনিসগুলো সবই কিন্তু আমাদের লম্ববৃত্তাকার চোঙ। তো এই আকারগুলোকে লম্ববৃত্তাকার চোঙ বলা হয়। আশা করি তোমাদের মধ্যে ধারণা এসেছে যে লম্ববৃত্তাকার চোঙ বলতে কি। এখন এই বস্তুটা দু ধরনের হতে পারে। একটা হচ্ছে এই ভিতরটা ভর্তি আর খালি, যেমন এটা পেনদানি, তাহলে এর ভিতরটা খালি, কিন্তু এটা সলিড হতে পারে। যদি এটা লোহার হতো, লোহার কোনো রডের একটা অংশ হতো, তাহলে কি হতো, এটা একটা সলিড হতো। এবং তাহলে লম্ববৃত্তাকার চোঙ দু ধরনের হতে পারে, একটা ফাঁপা আর একটা হচ্ছে পুরু। তো দেখো, আমরা এই লম্ববৃত্তাকার চোঙ সম্পর্কে বিভিন্ন বস্তু দেখে ধারণা নিলাম। এর ছবিটা কিরকম হবে একটু আমরা দেখে নিই, কারণ আমাদের তো যখন অঙ্ক করব তখন আমাদের ছবি আঁকা দরকার, এবং সেই ছবি থেকেই আমাদেরকে ধারণা নিতে হবে যে ওটা কি আকার। তো এর ছবি কিরকম হবে? এটা তো একটা 3D বস্তু, তো আমরা একে যদি 2D তে আঁকি, আমরা কিভাবে আঁকার চেষ্টা করবো? দেখো, উপরের তলটা একটা বৃত্তাকার তল, তো বৃত্তাকার তলকে যদি গোল পুরো বৃত্ত এঁকে ফেলি তাহলে আর এটা 3D আঁকতে পারবো না। সেই জন্য আমরা একটু এরকম ডিম্বাকৃতি আঁকছি। পাশের তলটা ছিল দেখো বক্রতল, তো আমরা বক্রতলটাকে বোঝাচ্ছি এইভাবে সরল রেখা এঁকে। আর নিচের তলটাও ছিল দেখো গোলাকার, বৃত্তাকার, তো ওটাকেও আমরা কি করছি, এরকম ডিম্বাকৃতি এঁকে বোঝাচ্ছি। লক্ষ্য করে এই ছবিটা মোরাললেস আমি মোটামুটি ওটাকে আঁকতে পেরেছি।
তো ওই ধরনের যখন আমরা দেখতে পাবো ছবিতে তখন তাকে বলবো লম্ববৃত্তাকার চোঙ। এখন এই লম্ববৃত্তাকার চোঙে দেখো কয়েকটা জিনিস আছে, একটা হচ্ছে লম্ব, একটা হচ্ছে বৃত্তাকার, একটা হচ্ছে চোঙ। এই তিনটে শব্দ মিলিয়ে কিন্তু লম্ববৃত্তাকার চোঙটা তৈরি হয়েছে। কিরকম? চোঙ বলতে বোঝায় এইরকম জিনিসটা, টানেলের মতো জিনিসটাকে আমরা চোঙ বলি। দেখো চোঙ মানে হচ্ছে এই পার্টটাকে চোঙ নামটা দিয়েছে, যেটা এরকম টানেলের মতো অংশ হচ্ছে। তো চোঙটা বৃত্তাকার কেন বলছে, তার কারণ দেখো তার উপর নিচে যে দুটো তল দ্বারা বেষ্টিত ছিল সেগুলো হচ্ছে বৃত্তের মতো, বুঝতে পারছো? এই জন্য এটাকে বলা হয়েছে বৃত্তাকার। আর লম্ব কথাটা কেন হয়েছে? লম্ব কথাটা হয়েছে এই জন্যই যে বৃত্তাকার অংশটার সঙ্গে টানেলের মতো অংশটা, যদি আমি বৃত্তের এটা একটা জ্যা ভাবি বা ব্যাস ভাবি, তার সঙ্গে দেখো লম্ব ভাবে আছে। দেখো লক্ষ্য করো, আমি যদি এই বৃত্ত ভাবি, এই বৃত্তের একটা তোমার জ্যা কেমন, ব্যাস কেমন হবে এরকম দেখতে। এই জ্যাটা লক্ষ্য করো এর সঙ্গে দেখো লম্ব ভাবে আছে, এর ভিতরে কোনটা হচ্ছে লম্ব। তো এইরকম থাকার জন্য এটাকে বলা হয় লম্ব বৃত্তাকার চোঙ। দেখো তাহলে এরকমও কি বৃত্তাকার চোঙ হতে পারে যে লম্ব থাকবে না? হ্যাঁ হতে পারে। মনে করো আমরা একটা লাঠিকে যদি কাটি এইভাবে, ধরো আমি তোমাদেরকে এটা দেখাচ্ছি এইরকম, এই দেখো এটাও হচ্ছে চোঙাকৃতি আছে, বৃত্তাকার আছে, কিন্তু লম্ব নেই। মানে আমরা যখন কোনো লাঠিকে কাটি এরকম ভাবে আর করে কাটলাম, তখন কি হবে দেখো এই 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 জায়গাটা লম্ব থাকবে না। এটা যদি আর করে কাটি তাহলে কিন্তু লম্ব থাকবে না। তাহলে এইটাকে আমরা কিন্তু লম্ববৃত্তাকার চোঙ বলবো না, আমরা ওই আকারটাকে লম্ববৃত্তাকার চোঙ বলবো। এইটা হলো লম্ববৃত্তাকার চোঙের নামকরণ এবং তার সম্পর্কে বিভিন্ন ধারণা। তো আমরা যদি কোনো অঙ্কে শুধু লেখা থাকে যে চোঙ, শুধু এই কথাটা লেখা থাকে চোঙ, তাহলে আমরা বুঝে নেব যে চোঙ বলতে দুটো জিনিসই হতে পারে, লম্ববৃত্তাকার হতে পারে আর নাও হতে পারে। কিন্তু আমাদের সিলেবাসে যেহেতু শুধুমাত্র লম্ববৃত্তাকার চোঙ আছে, তাই আমরা শুধু চোঙ বলতে বুঝবো লম্ববৃত্তাকার চোঙের কথাই বলছি। এটা কিন্তু আমরা একটা অ্যাজাম্পশন হিসেবে ধরে নিচ্ছি যে কোনো অঙ্কে যদি চোঙের কথা বলা থাকে আমরা বুঝবো লম্ববৃত্তাকার চোঙ অর্থাৎ এই ছবিটার কথাই বলছে। এবার চলে আসি, আমরা তো একটা ঘনবস্তু নিলাম, এর আগের ধারণা থেকে আমরা বুঝেছি যে ঘনবস্তুকে চেনার পর আমাদের মূলত যে কাজটা করতে হয় সেটা হচ্ছে ঘনবস্তুর বিভিন্ন জিনিসের পরিমাপ করা। একটা ঘনবস্তুর বিভিন্ন জিনিসের মধ্যে কি কি জিনিস থাকে? একটা ঘনবস্তুর বিভিন্ন জিনিসের মধ্যে সব থেকে প্রধান যে জিনিসটা থাকে সেটা হচ্ছে এই ঘনবস্তুর ভিতরে কতটা জায়গা আছে, অর্থাৎ এই ঘনবস্তুর ভিতরে কতটা পরিমাণ জিনিস ধরবে, এবং যেটা সেইটাকে যা দ্বারা প্রকাশ করা হয় তা হলো আয়তন। তাহলে আমাদের লম্ববৃত্তাকার চোঙের যদি কিছু পরিমাপ করতে হয়, তার মধ্যে প্রধান যেটা পরিমাপ করতে হবে সেটা হচ্ছে আয়তন। এছাড়াও আরেকটা জিনিস করতে হয় সেটা হচ্ছে ক্ষেত্রফল। আমরা যে কোনো ঘনবস্তু যখন করেছি এর বাইরে কিন্তু কিছুই মেজার করিনি, কি করতে হয়? ক্ষেত্রফল। এখন ক্ষেত্রফল বলতে আমরা বুঝি যে চারপাশের জায়গা। এখন এর ক্ষেত্রফল বলতে চারপাশের জায়গা, কিন্তু এর চারপাশে কিরকম কিরকম আছে দেখো। চারপাশটা এদিকে একটা বৃত্তাকার জায়গা আছে, যেটা এটা বলছিলাম যে বক্রতল আছে, এ পাশে একটা বৃত্তাকার জায়গা, এর পাশে একটা বৃত্তাকার জায়গা। তাহলে আমরা এখন এগুলোকে আলাদা করে যদি ভাগ করি, এই সব মিলিয়ে যেটা হবে সেটাকে বলবো সমগ্রতল। লক্ষ্য করো, এই সব মিলিয়ে যেটা হবে সেটাকে বলবো সমগ্রতল। এরকম টার্ম আমরা এর আগেও করেছি। আর যদি এই সবগুলো থেকে এই উপরটা নিচেটা বাদ দিয়ে দিই, শুধু পাশেরটা নেই, তাহলে তাকে বলি আমরা স্পর্শতল। আচ্ছা, আবার দেখো যদি শুধু আমরা দুই পাশটা নিই তাহলে কি হবে? বৃত্তাকার তল। যদি দুই পাশটা নিই তাহলে কি হবে? বৃত্তাকার তল। তার মানে আমরা বলতে চাইছি ক্ষেত্রফল আমাদের সব দিক দিয়ে হতে পারে, বৃত্তাকার তলগুলোর হতে পারে, ভূমির হতে পারে, উপরের ঢাকনার হতে পারে, পাশের হতে পারে, আর সব মিলিয়ে সমগ্রতলের হতে পারে। ক্লিয়ার? আর আয়তন মানে ভিতরে কতটা জায়গা আছে। এখন এই দুটো মেন আমাদেরকে পরিমাপ করতে হবে, কিন্তু এই দুটো পরিমাপ করার জন্য আমাদের হাতে তো কিছু থাকতে হবে, মানে কিছু বেসিক সাপ্লাই আমাদেরকে দিতে হবে যেখান থেকে আমরা এই দুটো পরিমাপ করব। তো এই দুটোকে পরিমাপ করার জন্য বেসিক কি কি সাপ্লাই দিতে হবে? দেখো, এই লম্ববৃত্তাকার চোঙাকৃতি বস্তুর আমাদের বেসিক সাপ্লাইয়ের জন্য যেটা দরকার সেটা হচ্ছে এই লম্ববৃত্তাকার চোঙের বেসিক দুটো পার্ট। একটা পার্ট হচ্ছে এই পাশের বক্রতলটা, আর একটা পার্ট হচ্ছে এই দুপাশের বৃত্তাকার পার্ট। তার মানে আমি যদি ভাবি এই বৃত্তাকার পার্টটা হচ্ছে একটা বেসিক পার্ট, আর এই চারপাশের বক্র পার্টটা এইটা হচ্ছে একটা বেসিক পার্ট। ক্লিয়ার? তাহলে দেখো আমরা এই বৃত্তাকার পার্টের বেসিক জিনিস কি? আমাদের বৃত্তের ব্যাসার্ধ লাগে। আর এই পার্টটা আসলে কি? এই পার্টটা দেখো এইটা তো বৃত্তের থেকে এসছে, তাহলে এইটা নিয়ে কোনো চিন্তা নেই। চিন্তা হচ্ছে এইটাকে আমরা এক কাজ করি, এর হাইট বলে দিই, উচ্চতা এইচ বলে দিই। ক্লিয়ার? দেখো আমরা লম্ববৃত্তাকার চোঙকে পরিমাপ করার জন্য আমাদের এই দুটো জিনিসই যথেষ্ট।
কারণ এই দুটো জিনিস ঠিক হয়ে গেলে নিচেরটা কত রকম বড় ছোট হবে আর এটা কত উঁচু নিচু হবে, এই দুটো ঠিক হয়ে গেলে কিন্তু আমরা লম্ববৃত্তাকার চোঙকে ফিক্স করে দেবো। তো আমরা কি করছি, লম্ববৃত্তাকার চোঙের যে কোনো অঙ্ক করার জন্য আমরা সবসময় খুঁজবো এই দুটো জিনিসের, এটাকে ভূমির ব্যাসার্ধ বলবো আর এটাকে বলবো লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা। এই দুটো জিনিস যদি খুঁজে পেয়ে যাই তাহলে আমরা কিন্তু লম্ববৃত্তাকার চোঙের অঙ্ক করতে পারবো। লম্ববৃত্তাকার চোঙের প্রধান বিষয় হচ্ছে, আমরা চোঙ বলছি, চোঙ বলা মানে বুঝবো লম্ববৃত্তাকার চোঙ, চোঙ এর ভূমির ব্যাসার্ধ সমান আর একক আর চোঙের উচ্চতা সমান এইচ একক। ক্লিয়ার? তো আমরা এই দুটো জিনিস ধরে নিলাম যে আর একক হচ্ছে তার ভূমি ব্যাসার্ধ আর উচ্চতা হচ্ছে এইচ একক। তাহলে আমরা একে একে দেখো এগুলো মেজার করতে পারবো। সর্বপ্রথম কি মেজার করবো? সর্বপ্রথম মেজার করবো চোঙের ভূমির ক্ষেত্রফল। দেখো এইটা করা আমাদের কাছে খুব সহজ, তার কারণ হচ্ছে ভূমিটা হচ্ছে বৃত্তাকার। তো ভূমিটা যদি বৃত্তাকার হয়, এই বৃত্তাকার অংশটার ক্ষেত্রফল কি করে পাবো? দেখো এই বৃত্তাকার অংশটার ক্ষেত্রফল পাবো যদি এই বৃত্তের ব্যাসার্ধ জানি, তো ব্যাসার্ধ হচ্ছে আর, তাহলে এর ক্ষেত্রফল আমাদের খুব কমন ফর্মুলা পাই আর স্কয়ার বর্গ একক। ঠিক আছে, এবার চলে এসো ভূমিটা যদি এটা হয় তাহলে উপরের ঢাকনাটারও একই হবে, মানে এদিকটা যায় এদিকটাও তাই, তাহলে ওইটা নিয়ে আমরা লিখছি না। এবার চলে এসো এই চারপাশটা, এর চারপাশের ক্ষেত্রফল, চারপাশটাকে আমরা কি বলি পার্শ্বতলের ক্ষেত্রফল। তো চোঙের পার্শ্বতলের ক্ষেত্রফল, আচ্ছা এই চারপাশটার ক্ষেত্রফল মাপতে হবে। দেখো এই চারপাশটার ক্ষেত্রফল আমরা কিভাবে মাপতে পারি? আমরা যদি মনে করো এইরকম একটা সরলরেখার দৈর্ঘ্য মাপতে চাই, কি করে মাপতাম? আমরা ফিতে নিয়ে আসতাম, ফিতে নিয়ে এসে এইখান থেকে এখান পর্যন্ত বসিয়ে মেজার করতাম, কতটা হয়েছে দেখতাম। তাহলে এইটাকে আমাকে মেজার করতে গেলে চারপাশটা কি করে মেজার করতে হবে? আমাদেরকে কোনো একটা ফিতে নিয়ে এসে এইটাকে পুরো কভার করে দিতে হবে, দিয়ে দেখতে হবে সেই কভারটার কত ক্ষেত্রফল, তাহলে এটার ক্ষেত্রফল তাই হবে। তো আমরা দেখো এর ক্ষেত্রে যে কভারটা নিয়ে আসছি সেটা এইরকম একটা কাগজের টুকরো এনেছি। লক্ষ্য করো কাগজের টুকরোটাকে এর সঙ্গে বসিয়ে দিচ্ছি, ঠিক আছে? দেখো এইভাবে এটাকে কভার করার চেষ্টা করছি, এইভাবে কভার করলাম, এই আমাদের পুরো কমপ্লিট কভার হয়ে গেল। দেখো এই অবস্থায় আমি যদি বলি যে এই কাগজের টুকরোটা যেহেতু এর পার্শ্বতলটাকে কভার করেছে, তাহলে এই কাগজের টুকরোটার যা ক্ষেত্রফল হবে এই পার্শ্বতলটার ক্ষেত্রফল তাই হবে, ঠিক তো? তাহলে আমরা এক কাজ করি, এর কভারটাকে এবার কেটে ধরো নাও বার করার চেষ্টা করছি। আমরা কভারটাকে কেটে নিলাম, নিয়ে এবার কভারটা খুলছি। লক্ষ্য করো কভারটা খুলতে আমরা যে আকারের কাগজের টুকরোটা পেলাম এটা আমাদের খুব পরিচিত কাগজের টুকরো। কি বলতো কেমন আকার বলতো? আমাদের যে কাগজের টুকরোটা পাওয়া গেল তার আকারটা হচ্ছে এইরকম আয়তক্ষেত্রাকার। বোঝা গেল? এই আয়তক্ষেত্রাকার কাগজের টুকরের ক্ষেত্রফল কি করে বেরোয়? ক্ষেত্রফল বেরোয় তার দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। এটা দৈর্ঘ্য এটা প্রস্থ যদি হয় তাহলে আমরা এল ইন্টু বি করলে এই পুরো অংশটার ক্ষেত্রফল পাই। এবং আমরা দেখতে পাচ্ছি যে এই কাগজের টুকরোটা এইখান থেকে এসেছে, অর্থাৎ এই কাগজের টুকরোটা যা ক্ষেত্রফল হবে এর চারপাশটা অর্থাৎ পার্শ্বতলটারও ক্ষেত্রফল তাই হবে। তাহলে আমাকে কোনোভাবে এই কাগজের টুকরোটার দৈর্ঘ্য আর প্রস্থ খুঁজে বার করতে হবে। লক্ষ্য করো এই কাগজের টুকরোটাকে আমরা আগে কাগজ আকারে দেখছি, তাহলে এর দৈর্ঘ্য মানে এই জিনিসটা, প্রস্থ মানে এই জিনিসটা। তো আমরা এই প্রস্থর দিকে নজর দিই। দেখো তো এই কাগজের যে প্রস্থ সেটাই চোঙের কি? চোঙের দেখো যেটা উচ্চতা হয়, যেটাকে আমরা উচ্চতা বলেছি, সেটা এর প্রস্থের সঙ্গে সমান হচ্ছে। তাহলে যেটা আমি এখানে বি বলেছি প্রস্থ, সেটা আসলে চোঙের উচ্চতা। তাহলে দেখো আমরা ওটা পেয়ে গেলাম, কারণ উচ্চতাটা আমাদের জানা ছিল। এবার চলে এসো আমাদের দরকার হচ্ছে এর দৈর্ঘ্য। দৈর্ঘ্য মানে কোন জিনিসটা? দৈর্ঘ্য মানে হচ্ছে এই জিনিসটা। লক্ষ্য করো এইখান থেকে এই পর্যন্ত। আচ্ছা এই জিনিসটা কি করে তৈরি হলো? এই জিনিসটাকে যদি ভাবি এইভাবে তৈরি হয়েছে, এইখান থেকে শুরু করেছি, এইভাবে ঘুরতে 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 একদম আবার এইখানে এসে পৌঁছেছি। তার মানে আমি বলছি এই এই দৈর্ঘ্যটা, যে কাগজের এই দৈর্ঘ্যটা তৈরি হয়েছে এর চারপাশে ঘুরে। কার চারপাশে ঘুরে? এই সামনে যে বৃত্তাকার তলটা আছে তার চারপাশে ঘুরে। ক্লিয়ার? তার মানে আমি এই যে কাগজটার দৈর্ঘ্যটা তৈরি হয়েছে, দৈর্ঘ্যটা তৈরি হয়েছে এই যে বৃত্তাকার তলটা এর চারপাশে ঘুরে, এই বৃত্তাকারের চারপাশটাই হচ্ছে দেখো খুলে দিলে ওর দৈর্ঘ্য হয়ে যাচ্ছে। তার মানে আমি কি বলতে পারি এই এলটা এই বৃত্তের চারপাশ মানে কি? এই বৃত্তের চারপাশ মানে পরিসীমা, অর্থাৎ 2 পাই আর সেখান থেকে তৈরি হয়েছে। তাহলে আমরা একটা বিশেষ উপায়ে ওর বক্রতলটাকে একটা সমতলে পরিণত করলাম, সেই সমতলের মাপগুলো বক্রতলের এ থেকে বার করে নিয়ে দুটো পেয়ে গেলাম।
কি কি পেয়ে গেলাম, দৈর্ঘ্য কত, প্রস্থ কত। তাহলে আমরা পার্শ্বতলের ক্ষেত্রফল কি করে পাবো না, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, অর্থাৎ দৈর্ঘ্য হচ্ছে 2 পাই আর আর প্রস্থ হচ্ছে h, 2 পাই আর h, এবং যেহেতু ক্ষেত্রফল তার একক হবে কত, বর্গ একক। আশা করি তোমরা বুঝতে পেরে গেছো যে কত সুন্দরভাবে আমরা একটা লম্ববৃত্তাকার চোঙের পার্শ্বতলের ক্ষেত্রফল মেজার করতে পারলাম। এবার আমরা দেখো চলে আসি এর সমগ্র তলের ক্ষেত্রফল। সমগ্র তলের ক্ষেত্রফল কি করে নির্ণয় করব, যতগুলো তল আছে সবগুলো যোগ করে। তাহলে সবার প্রথমে একটা পার্শ্বতল ছিল 2 পাই আর h, তারপরে একটা বক্রতল ছিল পাই আর স্কয়ার, এটা নিচে, আবার উপরে আরেকটা পাই আর স্কয়ার, তার মানে দুটো পাই আর স্কয়ার। এই দুটোকে যোগ করলে যা পাবো সেইটা হবে সমগ্র তলের ক্ষেত্রফল। আচ্ছা, এটা আমরা কি করে নির্ণয় করতে পারি, দেখো একটু এটা সমাধান করে লিখে দিই। একটা 2 কমন নিয়ে নিচ্ছি, একটা পাই কমন নিয়ে নিচ্ছি, একটা আর কমন নিয়ে নিচ্ছি। তাহলে এখান থেকে একটা h পড়ে থাকছে, এখান থেকে একটা আর পড়ে থাকছে, সো এত বর্গ একক। তো এটা অনেক সময় এরকম সাজিয়ে লেখা হয় 2 পাই আর ইন্টু আর প্লাস h, আরটা আগে hটা পরে, এত বর্গ একক। তো দেখো আমরা কত সহজে একটা লম্ববৃত্তাকার চোঙাকৃতি বস্তুর সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় করে ফেললাম, এবং এগুলোই হচ্ছে আমাদের এক একটা সূত্র, আমরা বিভিন্ন সময় কিন্তু এগুলোকে ব্যবহার করি। ঠিক আছে, এবার চলে আসি আমরা, দেখো ওর আয়তন মেজার করতে হবে, কারণ এটাও আমাদের পরীক্ষায় আসে। আয়তন, তো চোঙের আয়তন, আয়তন মানে আর কিছুই নাই, এর ভিতরে কতটা জায়গা আছে। তাহলে এর ভিতরটা কি করে তৈরি হয়েছে দেখা যাক। এর ভিতরটা তৈরি হয়েছে, দেখো আমরা যদি এটাকে ভাবি, যখন আমরা আয়তঘনক করেছিলাম তখনও ঠিক এই একই টেকনিক ইউজ করেছিলাম, এবারেও করবো। দেখো কি করছি, আমরা এই চোঙটাকে এরকম ভাবে কেটে ফেলছি, এরকম ছোট ছোট টুকরো ভেঙে ফেলছি, ঠিক আছে, এরকম ভাবে কেটে ফেলছি। তাহলে আমরা এই চোঙটাকে এরকম যদি ছোট ছোট টুকরো ভেঙে ফেলি, আমরা কিরকম কিরকম জিনিস পাবো। দেখো আমরা এই টুকরোগুলো লক্ষ্য করে যদি প্রত্যেকটা টুকরোকে দেখি, আমরা দেখো এই যে চোঙটা আছে, ধরো এটা আমরা চোঙের এদিক থেকে দেখছি, এটাকে প্রথমে একবার কেটে ফেললাম, দেখো একটা টুকরো এরকম বেরিয়ে আসবে। তারপরে আমরা আবার একবার কাটলাম, দেখো আবার একটা এরকম টুকরো বেরিয়ে আসবে। তো এইভাবে আমরা যদি কাটতে থাকি আমরা এরকম অনেক টুকরো পাবো। তো আমরা বলতে পারি যে এই চোঙটা আসলে পুরোটা তৈরি হয়েছে এরকম অনেকগুলো টুকরোর ওপর টুকরো রেখে 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 তৈরি হয়েছে, এবং প্রত্যেকটা টুকরোকে দেখতে কেমন হবে, প্রত্যেকটা টুকরোকে দেখতে হবে এরকম বৃত্তাকার, ঠিক তো। তো আমরা এরকম প্রত্যেকটা বৃত্তাকার টুকরোর ওপর রাখতে থাকলে একসময় এরকম চোঙ তৈরি হয়ে যাবে। তাহলে আমরা যদি ভাবি যে এই প্রত্যেকটা বৃত্তের ক্ষেত্রফল, এর মধ্যে যে জায়গাটা আছে সেটা হচ্ছে ক্ষেত্রফল, এর ক্ষেত্রফল গুলোকে জমিয়ে একটা চোঙ তৈরি করেছি, তাহলে ওইটা চোঙের ক্ষেত্র মানে সমগ্র জায়গাটা পেয়ে যাব। মানে বৃত্তের এর মধ্যে যতটা জায়গা আছে, আবার এর মধ্যে জায়গা সব জায়গাগুলোকে জুড়ে দিলে আমরা পুরো চোঙটার মধ্যে কতটা জায়গা আছে পেয়ে যাব। তো দেখো আমরা যদি ভাবি যে চোঙটার আয়তন ব্যাসার্ধ হচ্ছে তোমার আর, তাহলে এই যে একটা টুকরো অংশ, তার দেখো এই ক্ষেত্রফল কত হবে, তার একটা অংশের ক্ষেত্রফল হবে তাহলে তোমার পাই আর স্কয়ার। তারপর আবার একটা অংশ চাপালাম পাই আর স্কয়ার, লক্ষ্য করে এরকম এই একটা পাই আর স্কয়ার, আবার একটা পাই আর স্কয়ার, এরকম পাই আর স্কয়ার। এবার মনে করে এই টুকরোগুলোকে আমি প্রতি 1 একক ছাড়া করছি, 1 একক ছাড়া টুকরো করছি। তাহলে আমাকে তো এই টুকরো কতগুলো পাবো, আমাকে তো মোট এটা এইচ একক, তাহলে এইচ একক পৌঁছানোর জন্য আমাকে কতগুলো টুকরো করতে হবে। দেখো আমার যদি প্রতি 1 একক ছাড়া টুকরো হয়, প্রতি 1 একক ছাড়া টুকরো হয়, আমাকে যদি 10 একক যেতে হতো তাহলে কত টুকরো করতে হতো, 10 টুকরো। আমাকে যদি 20 একক যেতে হতো তাহলে 20টা টুকরো করতে হতো, কারণ 1 2 3 4 করে তোকে 20তে পৌঁছাবো। তাহলে আমাকে এইচ একক যাওয়ার জন্য কটা টুকরো করতে হবে, এইচটা টুকরো করতে হবে। তাহলে প্রতিটা টুকরো হচ্ছে এরকম পাই আর স্কয়ার, এরকম কতগুলো হবে, এরকম কতগুলো পাই আর স্কয়ার হবে, এরকম এইচ টি হবে, এরকম এইচ টি পাই আর স্কয়ার হবে। তাহলে আমরা এরকম পাই আর স্কয়ারকে যোগ করতে চাইছি, এরকম পাই আর স্কয়ারকে যোগ করতে চাইছি কতবার, এইচ টি পাই আর স্কয়ার যোগ করতে চাইছি। একটা পাই আর স্কয়ারের সঙ্গে আরেকটা পাই আর স্কয়ার যোগ করলে অ্যান্সার কত হয়, 2 পাই আর স্কয়ার। আরেকটা যোগ করলে 3 পাই আর স্কয়ার, আরেকটা যোগ করলে 4 পাই আর স্কয়ার। তাহলে 4টে যোগ করলে 4 পাই আর স্কয়ার, 5টা যোগ করলে 5 পাই আর স্কয়ার, এইচটা যোগ করলে এইচ পাই আর স্কয়ার, আর একটু সাজিয়ে লিখলে পাই আর স্কয়ার এইচ। এবং এইটাই হয়ে যাবে কি তাহলে আমাদের মোট চোঙটার ভিতরে কতটা জায়গা আছে, অর্থাৎ আয়তন। তাহলে পাই আর স্কয়ার এইচ। আর আয়তনের একক কি হয়, ঘন একক। ঘন একক তার কারণ কি, পাই আর স্কয়ারের একক ছিল বর্গ একক, আর এইচ এর একক হচ্ছে একক, তাহলে বর্গ একক আর একক মিলে হয়ে গেল ঘন একক। ক্লিয়ার? তো দেখো আমরা কত সুন্দরভাবে একটা লম্ববৃত্তাকার চৌম্বকৃতি বস্তুর ভূমির ব্যাসার্ধ আর উচ্চতা জানা থাকলে তার সমস্ত কিছু, অর্থাৎ ভূমির ক্ষেত্রফল, পার্শ্বতলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল এবং আয়তন নির্ণয় করতে পারলাম। এবার চলে আসি, এগুলো খুব
সহজ জেনারেল জায়গায় এলো। এবার কমপ্লিকেটেডটা কোথায় হয়? মনে করে এমন একটা চোঙ দেওয়া হলো যে চোঙটা দেখতে এরকম, এইরকম চোঙ, কিন্তু তার ভিতরটা সম্পূর্ণ ভর্তি নেই, কিছুটা ফাঁকা আছে। কেমন করে ফাঁকা আছে? এরকম কিছুটা অংশ ফাঁকা আছে। বোঝা গেল কিরকম ভাবে ফাঁকা আছে? মানে চোঙটা কিছুটা পুরু আছে, এতটা জিনিস সলিড চোঙের, এই জায়গাটা সলিড, এই জায়গাটা সলিড, এই রকম চোঙ। তাহলে এই চোঙের ক্ষেত্রে কি হবে? দেখো, আমরা যদি ভাবি যে একটা সলিড চোঙ থেকে এরকম একটা চোঙ কেটে তুলে নেওয়া হয়েছে, তাহলেই তো আমি বলবো যে বাকি জায়গাটা যেটা আছে সেটা হচ্ছে ওই চোঙটার জায়গা। ওকে, তো দেখো এই চোঙটার আমরা কি করছি, দুটো মাপ করে নিচ্ছি। কিরকম? মনে করো ওইটার মধ্যে দুটো জিনিস আছে, একটা হচ্ছে এই জায়গা থেকে বাইরের চোঙের ব্যাসার্ধ, আর একটা হচ্ছে এই জায়গা থেকে ভিতরের চোঙের ব্যাসার্ধ। এই দুটো জিনিস যদি পাই তাহলে আমরা দুটো চোঙকে আলাদা আলাদা করে মেজার করতে পারবো। তো আমরা কি করছি, আমরা মনে করছি বাইরের চোঙের ব্যাসার্ধকে বলা হয় বহিঃ ব্যাসার্ধ, যেটাকে আমরা বলছি মনে করো R1 একক, আর ভিতরের চোঙের ব্যাসার্ধকে বলা হয় অন্তঃ ব্যাসার্ধ, যেটাকে আমরা বলছি R2 একক। এবং অবভিয়াসলি এই ভিতরের চোঙটা হবে ছোট আর বাইরের চোঙটা হবে বড়, এটা একটা শর্ত। আমরা জানতে চাইছি যে এই রকম চোঙ, যেক্ষেত্রে বলা হয় পুরু চোঙ, কতটা পুরু চোঙ? এই এতটা পুরু আছে চোঙটা, তাহলে চোঙটা কতটা পুরু হচ্ছে ক্ষেত্রে দেখো, অতএব পুরু বাইরেরটা মাইনাস ভিতরেরটা এত একক, চোঙটা হচ্ছে এতটা পুরু চোঙ। মানে এইখান থেকে এইটা ছিল আমার R1, এইখান থেকে এটা ছিল R2, তাহলে পুরুটা হলো আমাদের ওইটা R1 মাইনাস R2। এইরকম চোঙের ক্ষেত্রে আমরা মনে করো আয়তন নির্ণয় করতে চাইছি। তাহলে আমরা কি এরকম ভাবে ভাবতে পারি যে এই বড় চোঙটার আয়তন থেকে এই ছোট চোঙটার আয়তন বাদ দিয়ে দিলে বাকি যেটা পড়ে থাকবে হচ্ছে ওই চোঙটার আয়তন। মানে ওই চোঙটার ভিতরে এই জায়গাটায় কতটা জায়গা আছে, যদি এটা লোহা দিয়ে তৈরি হয় এর মধ্যে কতটা লোহা আছে, যদি এটা প্লাস্টিক দিয়ে তৈরি হয় কতটা প্লাস্টিক লেগেছে, এগুলো নির্ণয় করতে পারবো। ওকে, তো দেখো আমরা তাহলে প্রথমে বাইরের চোঙটার আয়তন নির্ণয় করি। বাহিরের চোঙের আয়তন, আর একটা করব ভিতরের চোঙের আয়তন। আচ্ছা, বাইরের চোঙের আয়তনটা কত হবে? বাইরের চোঙের আয়তনটা হবে, দেখো তার ব্যাসার্ধ হচ্ছে পাই, যে ফর্মুলা হচ্ছে পাই R স্কয়ার H, তাহলে পাই ওটার ব্যাসার্ধ ছিল R1 স্কয়ার H ঘন একক, আর ভিতরের চোঙের ব্যাসার্ধ হচ্ছে দেখো R2, তাহলে এটা হবে পাই R2 স্কয়ার H ঘন একক। এবার আমরা চাইছি যে আমাদের যে পুরু চোঙটা তার মধ্যে তার আয়তন কত, অর্থাৎ পুরু চোঙের আয়তন। পুরু চোঙের আয়তন কি করে বলবে? আমরা বললাম যেন বাইরের চোঙটা থেকে এই চোঙটা কেটে নেওয়া হয়েছে, তাহলে যেটা পড়ে থাকবে সেটা হচ্ছে পুরুটা। তাহলে কি হবে, বাইরের চোঙটা মাইনাস ভিতরের চোঙটা ঘন একক। এখান থেকে দেখো আমরা একটু সাজিয়ে পাই আর এইচটা কমন নিয়ে নিচ্ছি, R1 স্কয়ার মাইনাস R2 স্কয়ার এত ঘন একক। আশা করি এবার বুঝতে পেরেছো যে যদি আমাদেরকে এরকম পুরু চোঙ দেয় তাহলে এর মধ্যে কতটা মেটেরিয়াল আছে জানতে চাইলে কি করতে হবে, আমাদেরকে বাইরের চোঙের আয়তন বার করে ভিতরের চোঙের আয়তন বিয়োগ করে দিতে হবে। তাহলে ফর্মুলা মনে রাখতে হবে যে পাই ইন্টু এইচ ইন্টু R1 স্কয়ার মাইনাস R2 স্কয়ার, অর্থাৎ তাদের ব্যাসার্ধ দ্বয়ের বর্গের অন্তর। তো দেখো এইভাবে আমরা চোঙের বিভিন্ন রকম সূত্রগুলো জেনে গেলাম এবং তা থেকে কি অঙ্ক আসতে পারে সেটাও বুঝে গেলাম। আর এক ধরনের ফর্মুলা তোমাদের থাকে এখানে, যেটা আমি বলবো ফর্মুলা আকারে করার দরকার নেই, তোমরা চাইলে অঙ্কে নলেজ ইউজ করে নিতে পারো। কি না, এইরকম চোঙের ক্ষেত্রে সমগ্র তলের ক্ষেত্রফল। তো এইরকম চোঙের সমগ্র তল মানে কি কি দেখো, একটা তল আছে এইখানে, একটা তল আছে এখানে, একটা তল আছে এই চারপাশে, আবার একটা তল আছে ভিতরের চারপাশে। তো আমরা যদি প্রত্যেকটাকে আলাদা আলাদা করে নির্ণয় করে নিয়ে যোগ করে দিই তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল পেয়ে যাবো। তো আমরা ওটাকে ফর্মুলা হিসেবে মুখস্থ করবো না, কারণ ওটা অনেক কমপ্লিকেটেড। আমরা কি করবো, অঙ্কের সময় এইভাবে প্রত্যেকটা আলাদা নির্ণয় করে ওগুলোকে যোগ করে অ্যান্সার লিখবো। আর প্রত্যেকটা নির্ণয় করা তো খুবই সহজ, কারণ প্রত্যেকটা তলই আমাদের চেনা তল, বৃত্তাকার তল, আর এদিকে পার্শ্ব তলগুলো হচ্ছে আমাদের বক্রতল, যেটা আমাদেরকে কেটে যদি সোজা করি তাহলে আয়তকার অংশ আসে। মনে পড়ছে এটা যখন করেছিলে। তো আমরা আজকে লম্ববৃত্তাকার চোঙের বেশ কিছু সূত্র সম্পর্কে জেনে নিলাম। এর সঙ্গে সঙ্গে তোমাদের লম্ববৃত্তাকার চোঙের যে এক্সারসাইজ আছে কোসেক 8, তার 1 আর 2 এর প্রশ্নের উত্তরগুলো আমি বলে দিচ্ছি, কারণ পরের দিন থেকে আমরা 3 নম্বর প্রশ্ন থেকে সমাধান দেখবো।
1 নম্বর প্রশ্নে কি আছে দেখো, পাশের চিত্রে ঘনবস্তুটি দেখি ও নিচের প্রশ্নগুলির উত্তর লিখি। ঘনবস্তুটা তোমাদের সকলেরই পরিচয় আছে, এর সঙ্গে লম্ববৃত্তাকার চোঙের ছবি। 1 নম্বর প্রশ্নে বলছে ছবির ঘনবস্তুটি ড্যাশটি তল। তো ছবির ঘনবস্তুর কটি তল, একটা লম্ববৃত্তাকার চোঙ দিয়ে জানতে চাইছে তার কটি তল। কটি তল আছে দেখো, মোট 3টি তল আছে। একটা এইদিকে পার্শ্বতল অর্থাৎ বক্রতল, একটা এদিকে সমতল, একটা এদিকে সমতল। তাহলে মোট তল হবে কটি? 3টি। তো তোমরা ওই প্রশ্নের উত্তরটা লেখো 3, 1-এর 1, এটা 3টি তল হবে। এবার দেখো 1-এরই 2তে একটা আছে, সেটা বলছে ছবির ঘনবস্তুটির ড্যাশটি বক্রতল ও ড্যাশটি সমতল। বক্রতল কটা দেখো, এই যে এইটা হচ্ছে বক্রতল, মানে যে তলে হাত বোলালে হাতটা সমানভাবে পড়ছে না সব জায়গায়, তাহলে এইটা হলো বক্রতল একটি। আর সমতল কটি দেখো, 2টি, এদিকে একটা এদিকে একটা, অতএব সমতল হবে 2টি। এবার চলে আসো আমরা 2 নম্বরটা, আমাদের বাড়ির 5টি ঘনবস্তুর নাম লিখি যাদের আকার লম্ববৃত্তাকার চোঙের। তো এই আমি ক্লাসের শুরুতেই বলেছি, তোমরা এরকম অনেক কিছু লিখতে পারো, যেমন এরকম একটা পেনদানি আছে, কারোর বাড়িতে কফি মগ হতে পারে, তোমার গ্যাসের সিলিন্ডার হতে পারে, তারপরে টিউবলাইট হতে পারে, তার হতে পারে, লোহার রড হতে পারে, আচ্ছা তারপরে তোমাদের ওই টাওয়াল স্ট্যান্ড হতে পারে, যেটা হয় পাখা স্ট্যান্ড হতে পারে। তো এরকম বিভিন্ন আকারের বস্তু আছে। দেখো পেনটাও, পেনের আমার এই উপর দিকের অংশটা দেখো লম্ববৃত্তাকার চোঙের মতো। তো এরকম বিভিন্ন রকম অংশ আছে, দড়ি হতে পারে, রোল করা দড়ি। তো এরকম বিভিন্ন ধরনের অংশ আছে, এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের বস্তু আছে যেগুলো হচ্ছে আমাদের লম্ববৃত্তাকার চোঙের। তো এগুলো খুব কমন প্রশ্ন ছিল, করে দিলাম। তো নেক্সট ক্লাস থেকে আমরা কোষে দেখি 8-এ 3 নম্বর থেকে সমাধান দেখে নেব। যদি তোমাদের এই ক্লাস ভিডিও ভালো লেগে থাকে তো অবশ্যই তোমাদের ইউটিউব চ্যানেল ইনস্টিটিউট অফ স্কুল ম্যাথমেটিক্স কে সাবস্ক্রাইব করে নিয়ে বেল আইকন সেট করে দাও, যাতে ক্লাস ভিডিও সংক্রান্ত লেটেস্ট নোটিফিকেশন সবার প্রথম পাও। এবং দেখা হচ্ছে পরের ক্লাসে, যেখানে আমরা কোষে দেখি 8-এর সমাধানগুলো নিয়ে ফিরে আসছি।